সুপ্রভাত বন্ধুরা। আজ ৪ঠা মে রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। মে দিবসে আমেরিকার মানুষ দেখল ট্রাম্প বিরোধী শত শত বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে বৃহস্পতিবার আমেরিকার বিভিন্ন স্থানে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। মে দিবস বা শ্রমিক দিবসকে কেন্দ্র করে এই সব বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। বিক্ষোভের প্রধান আয়োজক ছিল ৫০-৫০-১ নামের একটি সংগঠন। বামঘাসা বেশ কিছু গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই সংগঠনের ব্যাখ্যা ছিল ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি বিক্ষোভ এবং একটি ঐক্যবদ্ধ আন্দোলন। সংগঠনটি জানায় মে দিবসের এই বিক্ষোভ আমেরিকার ১,০০০-এর বেশি জায়গায় সংগঠিত হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে দিয়ে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের আভ্যন্তরীণ বলয় বড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়ে গাজা যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন খোদ ইসরায়েলি সেনারা। প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। সেই সঙ্গে এই যুদ্ধের বিরোধিতাও ক্রমশ বাড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর সমস্ত শাখার হাজারো সংরক্ষিত সেনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের কাছে যুদ্ধবন্ধের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। যুদ্ধের পরিবর্তে হামাসের কাছে পণবন্দি বাকি ৫৯ জনকে মুক্ত করার জন্য একটি চুক্তি করার প্রস্তাব দিয়েছেন তারা। সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রেসিডেন্টের প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালালো ইসরায়েল। বৃহস্পতিবার রাতে চালানো এই হামলার কথা শুক্রবার সকালে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সঙ্গে তিনি সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, দ্রুজ সম্প্রদায় ইসলাম ধর্মের একটি শাখাভুক্ত সংখ্যালঘু গোষ্ঠী। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে তাদের উপস্থিতি রয়েছে। রাশিয়ায় আমন্ত্রিত বিদেশিদের নিরাপত্তার দায় কোনোভাবেই ইউক্রেনের নয়, পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বললেন জেলেনস্কি। চলতি মাসে বিজয় দিবসের কুচকাওয়াজের জন্য ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবে সেই প্রস্তাবে রাজি নয় ইউক্রেন। তারা চায় অন্তত ৩০ দিনের নিঃস্বার্থ যুদ্ধবিরতি। এই পরিস্থিতিতেই পুতিনের ওপর চাপ বৃদ্ধির চেষ্টা করলেন জেলেনস্কি। আসছি দেশের খবরে। ২ বছরেও শান্ত হলো না মণিপুর। ঘুরপথে সরকার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। মণিপুরে এক পক্ষ এনআরসি দাবি জানাচ্ছেও তো আর এক পক্ষ পৃথক রাজ্যের দাবি তুলছে। শনিবার রাজ্যে জাতিহিংসার ৩য় বর্ষপূর্তি এভাবেই উদযাপন করল মণিপুর। বিবাদমান ২ গোষ্ঠী মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর লোক। এদিন কুকি মেইতেইরা পৃথক পৃথকভাবে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের আয়োজন করে। প্রসঙ্গত ২ বছর আগে ২০২৩ সালের ৩রা মে রাজ্যে প্রথম জাতি সংঘর্ষের হিংসার আগুন ছড়িয়ে পড়ে। আজও সেই আগুন নেভাতে পারেনি কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। কাশ্মীরে পর্যটকদের উপরে হামলা নিয়ে সতর্ক করেছিলেন গোয়েন্দারা। পহেলগাঁওয়ের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার কয়েকদিন আগেই কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা জানিয়ে তথ্য দিয়েছিল গোয়েন্দা বিভাগ। তারপরেও কিভাবে পহেলগাঁওয়ের মতো জনপ্রিয় পর্যটক স্থলের বৈশরণ উপত্যকায় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না তা নিয়ে প্রশ্ন উঠল। শনিবার সংবাদ সংস্থা সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে, জাবারোয়ান পর্বতমালার পাদদেশের পর্যটক স্থলের হোটেলে পর্যটকদের ওপরে সম্ভাব্য হামলার তথ্য দিয়েছিলেন গোয়েন্দারা। বাংলাদেশ থেকে গ্যাস বেলুনে মে দিবসের শুভেচ্ছা বার্তা এসে পড়ল ত্রিপুরার করবুকে। এই একগুচ্ছ গ্যাস বেলুনের নিচে আটকানো প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ সফল হোক। আয়োজনে বাংলাদেশের বিওয়াই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এদিন বিকেল ৩:৩০ নাগাদ মহকুমার মালামকুয়া একছড়ি রাস্তায় লালটিলা এলাকায় এটি উড়ে এসে পড়ে বলে জানা যায়। স্থানীয় মানুষদের অনুমান, বাংলাদেশের এই কোম্পানিটি মে দিবসের বার্তা ছড়িয়ে দিতে গ্যাস বেলুন উড়িয়েছিল বাংলাদেশে, যা হাওয়ায় ভেসে ভেসে এখানে এসে পড়েছে।
এরই নাম বিজেপি। বিরোধীরা জাত গণনার দাবি তুলত বলে এতদিন কটু মন্তব্য বিষদগারে ভরিয়ে দিতেন বিজেপি নেতারা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং জাত গণনার ঘোরতর বিরুদ্ধে ছিলেন। বিরোধী নেতাদের বিভেদকামী, দেশ বিরোধী ও শহুরে নকশাল বলে অহরহ গাল পেরে জাত গণনার দাবিকে সপাটে উড়িয়ে দিয়েই এসেছে মোদী সরকার বা বিজেপি নেতা মন্ত্রীরা। সেই বিজেপি নেতারাই এখন ডিগবাজি খেয়ে কেন্দ্রীয় সরকারের জাত গণনার সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে গদগদ হয়ে প্রচার চালাচ্ছেন। এখন বড় গলায় সাফল্য হিসেবে এই প্রচার চালানো শুরু হলেও মোদী সহ বিজেপি নেতাদের এই সময়কার ন্যক্কারজনক মন্তব্যগুলি সমান তালের সামনে চলে আসছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর এবার পাকিস্তানি দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। গোধরা কাণ্ডে 9 জন পুলিশকে বরখাস্তের সাজা বহাল রাখল গুজরাট হাইকোর্ট। গোয়ায় শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে মারা গেলেন 6 জন পুণ্যার্থী। দিন দুপুরে রাজস্থানের রণথম্বর দুর্গ থেকে বাঘের লাফ, ভয়ে পর্যটকরা পিছিয়ে গেলেও ফটো তোলার হুড়োহুড়ি। আসামে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনে বিক্ষিপ্ত কিছু গোলযোগের ঘটনা বাদ দিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটল। ভোট হলো 14টি জেলা, 216টি পঞ্চায়েত এবং 1139টি গ্রাম পঞ্চায়েতে। মোট 12,916টি ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল 89.59 লক্ষের বেশি। ইতিমধ্যে মোট 348টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি জোটের প্রার্থীরা। এখন রাজ্যের খবর। শনিবার প্রকাশিত হলো হাই মাদ্রাসার ফলাফল। হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে মালদহের টোটো চালকের কন্যা শাহিদা পারভিন। তার সঙ্গে রাজ্যে যে যুগ্মভাবে প্রথম হয়েছে সেও মালদহের কন্যা, নাম ফাহমিদা ইয়াসমিন। বস্তুত হাই মাদ্রাসার পরীক্ষায় প্রথম 15 জন স্থানাধিকারীর 12 জনই মালদহের বাসিন্দা, তাদের মধ্যে 11 জন ছাত্রী। রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে শাহিদ আলম মণ্ডল। দুস্থ এবং মেধাবী হতদরিদ্র পরিবারের ওই ছাত্রের স্বপ্ন চিকিৎসক হওয়ার। পরিবারের আকুল আর্তি সরকারি সাহায্যের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা আমেনিয়া মাদ্রাসা ছাত্র শাহিদ। স্বাধীনতা সংগ্রামী আলাম্মা রুহুল আমিনের উদ্যোগে সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকে বহু ছাত্র ইঞ্জিনিয়ার, চিকিৎসক হয়ে রাজ্য তথা দেশের নানা প্রান্তে সুনামের সঙ্গে কাজ করছে। শাহিদ আলম মণ্ডলের 900 মধ্যে প্রাপ্ত নাম্বার 873। গ্রামে কাজ না পেয়ে বাবা আব্দুল কাইয়ুম মণ্ডল বর্তমানে পরিযায়ী শ্রমিক, মা সাবিনা বিবি গৃহবধূ। কোনো রকমে দিন গুজরান করেন তারা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার বাড়ি প্রকল্পে পাকা ছাদযুক্ত ঘর জোটেনি এই মণ্ডল পরিবারের। শুক্রবার বিকেলে মাটিগাড়া খাপরাইল এলাকার 33 কপসে সেনাবাহিনীর ক্যাম্পে অপরিচিত এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন সেনাকর্মীরা। সন্দেহ হয় তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন, কিন্তু সেনাকর্মীদের কোনো প্রশ্নেরই সদুত্তর মেলেনি। তারপরই মাটিগাড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম আসিয়া খান। তিনি অসমের গুয়াহাটির বাসিন্দা, তবে বেশ কয়েক বছর হলো থাকতেন মাটিগাড়ায়। সেই এলাকাতেই সুদের ব্যবসা করতেন আসিয়া, কিন্তু তিনি কেন হঠাৎ সেনা ছাউনিতে ঢুকলেন তা এখনো স্পষ্ট নয়। শনিবার ধৃতকে শিলিগুড়ির আদালতে হাজির করানো হয়। বামফ্রন্ট সরকারের সময় পাওয়া জমি থেকে আদিবাসী পাট্টাদারদের উচ্ছেদ করতে আসা পুলিশ ও তৃণমূল বাহিনীকে রুখে দিলেন দাঁতপুরের মূলগ্রামের কৃষক ক্ষেতমজুরেরা। মূলগ্রামে জমি হাঙর বিরুদ্ধে এতদিন লড়াই ছিল অব্যাহত। নেতৃত্বে বন্যা টুডু। শনিবার সকাল 7টায় বিডিও, ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে বিশাল পুলিশ বাহিনী আসে মূলগ্রামে। বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, বুকের রক্ত নাও, জমি দেব না। মূলগ্রামের 177 জন বর্গাদার রোক নিয়ে এদিন অবরোধ করেন মূলগ্রামের মূল রাস্তা। দীর্ঘক্ষণ ডিএসপির নেতৃত্বে বিশাল বাহিনীর চোখে চোখ রেখে রুখে দেওয়ার বার্তা চলতে থাকে। একরোখা গরিব মানুষের কাছে মাথা নোয়াতে বাধ্য হয় প্রশাসন। শেষে খেলার খবর। শনিবার পার্থ হকি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া সফরের চতুর্থ খেলায় ভারতীয় মহিলা হকি দল তীব্র লড়াইয়ের পরেও অস্ট্রেলিয়ার কাছে 2-3 গোলে হেরে যায়। ভারতের হয়ে নবনীত কৌর ও লালরেমসিয়ামি গোল করেন। অন্যদিকে অস্ট্রেলিয়া গ্রেট স্টুয়ার্ট, জেড স্মিথ এবং গ্রেটা হেইস গোল করে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে এগিয়ে যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি পরাজয় সহ এটি অস্ট্রেলিয়া সফরে ভারতের চতুর্থ পরাজয়।
জামশেদপুর এফসিকে 3-0 গোলে উড়িয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া। এই জয়ের ফলে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রাথমিক পর্বে খেলার যোগ্যতা অর্জন করল মানালো মার্কেজের ছেলেরা। 4 বছর পর এশীয় স্তরে খেলবে এফসি গোয়া। অন্যদিকে এশিয়ান স্তরে কোনো প্রতিযোগিতায় প্রথমবার খেলার সুযোগ হারালেন জামশেদপুরের ফুটবলারেরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।